হাতে গোনা মাত্র কয়েকটি এসএকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, যুক্তি কাকে বলে? প্রশ্নের উত্তরটি অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, অবরোহ যুক্তি কাকে বলে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ যুক্তি বলে। পরের প্রশ্নটি, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? প্রশ্নের উত্তরটি, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি নিরপেক্ষ বচন যখন গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয় তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলে। পরের প্রশ্নটি, অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। প্রশ্নের উত্তরটি, কোনো মানুষ নয় পূর্ণ ই বচন, কোনো মানুষ নয় পূর্ণ ও বচন। 5 নম্বর দাগের প্রশ্নটি, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য দেখাও। প্রশ্নের উত্তরটি, বিপরীত বিরোধিতায় কেবল গুণের পার্থক্য থাকে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণের পার্থক্য থাকে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, শূন্যগর্ভ শ্রেণী কি? প্রশ্নের উত্তরটি, যে শ্রেণীর অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। পরের প্রশ্নটি, পরিপূরক শ্রেণী কাকে বলে? প্রশ্নের উত্তর, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। পরের প্রশ্নটি, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলা হয়। পরের প্রশ্নটি, যুক্তির আকার কাকে বলে? প্রশ্নের উত্তরটি, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়। 10 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বস্তুগুলির সত্যতাকে। পরের প্রশ্নটি, সিদ্ধান্ত বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। পরের প্রশ্নটি, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? প্রশ্নের উত্তর, যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়। পরের প্রশ্নটি, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কোনো কবি নয় স্ত্রীলোক, মিথ্যা। সকল পুরুষই কবি, মিথ্যা। কোনো পুরুষ নয় স্ত্রীলোক, সত্য। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটি, অনুমানের ক্ষেত্রে আমরা এক বা একাধিক যুক্তি বাক্য দিয়ে তর্ক শুরু করি, কিন্তু যুক্তির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিয়ে তর্ক শুরু করি। 15 নম্বর দাগের প্রশ্নটি, আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, 1, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্য দ্বারা গঠিত হয়। 2, আরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে সবসময় ব্যাপকতর হয়। পরের প্রশ্নটি, অসম বিরোধিতা কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতা বলে। পরের প্রশ্নটি, বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে অন্য বচনটির সত্য মূল্য কি হবে? প্রশ্নের উত্তরটি মিথ্যা হবে। পরের প্রশ্নটি, কখন দুটি বচন পরস্পর বিরোধী হয়? প্রশ্নের উত্তর, যখন অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচন গুণ কিংবা পরিমাণ কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়। পরের প্রশ্নটি, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী? প্রশ্নের উত্তরটি, বিরোধী বচনের উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে এবং গুণ কিংবা পরিমাণ অথবা গুণ পরিমাণের পার্থক্য থাকবে। 20 নম্বর দাগের প্রশ্নটি, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, সকল শিশু হয় সরল, এ বচন। কোনো শিশু নয় সরল, এ বচন। পরবর্তী প্রশ্নটি, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সত্য মূল্যের নিয়ম কি? প্রশ্নের উত্তরটি, দুটি বিরুদ্ধ বচন একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যা হতে পারে না। পরের প্রশ্নটি, মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো। প্রশ্নের উত্তরটি, সকল মানুষ হয় অসৎ, এ বচন। পরের প্রশ্নটি, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে কিরূপ পার্থক্য দেখা যায়? প্রশ্নের উত্তরটি, গুণের পার্থক্য।
পরের প্রশ্নটি অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। প্রশ্নের উত্তর, কোনো কোনো মানুষ হয় কবি আই বচন, কোনো কোনো মানুষ নয় কবি ও বচন। 25 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি আবর্তন কাকে বলে? প্রশ্নের উত্তরটি, যে অমাধ্যম অনুমানে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিদেহকে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিদেহ ও উদ্দেশ্যে পরিণত করা হয়, তাকে আবর্তন বলা হয়। পরের প্রশ্নটি অমাধ্যম অনুমান কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, যে অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মাধ্যম অনুমান কাকে বলে? প্রশ্নের উত্তরটি, যে অবরাহ অনুমানে একটির বেশি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে মাধ্যম অনুমান বলে। পরের প্রশ্নটি, সরল আবর্তন কাকে বলে? প্রশ্নের উত্তরটি, যে আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত ও আশ্রয় বাক্যের পরিমাণ এক হয়, তাকে সরল আবর্তন বলে। পরবর্তী প্রশ্নটি, বস্তুগত বিবর্তন কাকে বলে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বচনটিকে বিবর্তিত করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে। 30 নম্বর দাগের প্রশ্নটি, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়। পরবর্তী প্রশ্নটি, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। পরের প্রশ্নটি, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে প্রভেদ অর্থাৎ পার্থক্য কি? প্রশ্নের উত্তরটি, অমাধ্যম অনুমানে একটি মাত্র হেতুবাক্য থাকে, কিন্তু মাধ্যম অনুমানে একাধিক হেতুবাক্য থাকে। পরের প্রশ্নটি, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেছে অর্থাৎ বৃষ্টি হবে। পরের প্রশ্নটি, বিংশবাদী বিকল্প কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, বিংশবাদী বচন বলতে পরস্পর বিরোধী বচনকে বোঝায়। 35 নম্বর দাগের প্রশ্নটি, বিংশবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। প্রশ্নের উত্তরটি, মানুষটি জীবিত অথবা মৃত, মানুষটি জীবিত অর্থাৎ মানুষটি মৃত নয়। পরের প্রশ্নটি, অনুক শিকারজনিত দোষের একটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে অর্থাৎ মেঘ করেছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, নিঃশূন্য বচন কাকে বলে? প্রশ্নের উত্তরটি, যে বচনের দ্বারা অন্তত একজন সদস্যেরও অস্তিত্ব নির্দেশ করা হয়, তাকে নিঃশূন্য বচন বলা হয়। পরের প্রশ্নটি, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, বুলীয় ব্যাখ্যানুসারে সামান্য বচনকে আশ্রয় বাক্য হিসেবে গ্রহণ করে কোনো বিশেষ বচনকে সিদ্ধান্ত হিসেবে নিষ্কাশন করা হলে যে দোষ ঘটে, তাকে অস্তিত্বমূলক দোষ বলে। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলিকে নির্বাচন করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই অতি গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলিকে তোমাদের পরীক্ষায় তৈরি করতেই হবে। এই প্রশ্নগুলি তৈরি থাকলে তুমি এসএকিউ প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে এখন থেকেই তোমরা তৈরি করতে থাকো। পরের প্রশ্নটি, সংযৌগিক বচন কখন সত্য হয়? প্রশ্নের উত্তরটি, সংযৌগিক বচনের প্রত্যেকটি অঙ্গবচন সত্য হলে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রশ্নের উত্তরটি, দুটি বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচনটি মিথ্যা হয়। পরবর্তী প্রশ্নটি, একটি দ্বীপ প্রাকল্পিক বচন কখন সত্য হয়? প্রশ্নের উত্তরটি, উভয় অঙ্গবাক্য একসঙ্গে সত্য হলে অথবা একসঙ্গে মিথ্যা হলে। 45 নম্বর দাগের প্রশ্নটি, সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? প্রশ্নের উত্তরটি, সংযৌগিক বচনের যে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হলে। পরের প্রশ্নটি, বৈকল্পিক বচন কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততোধিক উপাদান বচনকে অথবা অনুরূপ অর্থবোধক শব্দের দ্বারা শর্তযুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলে। পরবর্তী প্রশ্নটি, ফল স্তম্ভ কাকে বলে? প্রশ্নের উত্তরটি, সত্য সারণীর যে স্তম্ভটি থেকে সত্য মূল্য নির্ধারণ করা যায় তাকে ফল স্তম্ভ বলা হয়।
পরবর্তী প্রশ্নটি অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? প্রশ্নের উত্তরটি এই অনুমানে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে দৃষ্টান্তের সাদৃশ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে সিদ্ধান্তটি সুনিশ্চিত হয় না, তবে সাদৃশ্যের সংখ্যা বৃদ্ধি পেলে একে মূল্যহীন বলা যায় না। পরের প্রশ্নটি মন্দ উপমা যুক্তি কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি যে উপমা যুক্তিতে দুটি বিষয় সাদৃশ্য নিছকই আকস্মিক, অপ্রাসঙ্গিক এবং তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ উপমা যুক্তি বলে। 50 নম্বর দাগের প্রশ্নটি ভালো ও মন্দ উপমা যুক্তির প্রধান পার্থক্য কী? প্রশ্নের উত্তরটি ভালো উপমার ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকলেও মন্দ উপমার ক্ষেত্রে তা থাকে না। পরের প্রশ্নটি উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবনাও তত বেশি হবে। পরের প্রশ্নটি বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য কী? প্রশ্নের উত্তরটি বৈজ্ঞানিক আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলেও অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। পরের প্রশ্নটি মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি জলে বারবার স্নান করো না, কারণ দড়ির মতো শরীরেরও জলে পচন হয়। পরের প্রশ্নটি ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। প্রশ্নের উত্তরটি যত বাঘ দেখেছি তাদের সবকটি মাংস খায়, অর্থাৎ সব বাঘ মাংসাশী। 55 নম্বর দাগের প্রশ্নটি অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? প্রশ্নের উত্তরটি সাধারণ মানুষ কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে এই ধরনের অনুমান করে থাকে বলে। পরের প্রশ্নটি বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ ও নিয়মের ভিত্তিতে কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সামান্য সংশ্লেষক বচন স্থাপন করাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। পরের প্রশ্নটি উপমা যুক্তি কাকে বলে? প্রশ্নের উত্তরটি দুই বা তার অধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন তাদের মধ্যে অপর কোনো বিষয়ের সাদৃশ্যের অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। পরবর্তী প্রশ্নটি কারণের সদর্থক শর্ত কাকে বলে? প্রশ্নের উত্তরটি যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলিকে সদর্থক শর্ত বলে। পরের প্রশ্নটি বহু কারণবাদ বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরটি কোনো কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলা হয়। 60 নম্বর দাগের প্রশ্নটি বিষপান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশ্নের উত্তরটি পর্যাপ্ত শর্তে। পরের প্রশ্নটি কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। প্রশ্নের উত্তরটি কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণে উপনীত হওয়া সম্ভব নয়। আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের দর্শনের লাস্ট মিনিটের বড় প্রশ্নের সাজেশন লিংক দেওয়া হয়েছে। যারা এখনও ভিডিওটি দেখোনি ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি এখনই তোমরা দেখে নাও, উপকার তোমরা পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।